হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা জানিও। পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানিও। অ্যান্ড নেটওয়ার্ক কীরকম রয়েছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, পরিষ্কার একদম স্ক্রিনটা আছে কিনা, নাকি হেজি আছে, প্লিজ একটু জানিও। কেন কি ক্রিস্টালের লাইভটা যখন করেছিলাম দেখছিলাম প্রচণ্ড হেজি ছিল পরে বেরিয়ে যাওয়ার পরে। হ্যালো শিউলি, হ্যালো অমৃতা, হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো বলো। সবাইকে বলবো ঝটপট ঝটপট লাইভটাতে জয়েন করে যাও এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দিও। সবাইকে ডিভাইন ব্লেসিংস একবার জানিও ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল আছে কিনা, ঠিক আছে। হ্যালো টিয়া, ডিভাইন ব্লেসিংস, গুড আফটারনুন। হ্যাঁ ক্লিয়ার, একদম ক্লিয়ার নাকি হেজি হেজি আছে সেরকম একটু জানিও। হ্যাঁ, কেন কি লাস্ট দিনের লাইভে সবাই বলছিল ক্লিয়ার, বেরোনোর পর দেখছি কি বিচ্ছিরি হেজি, পুরো একদম হেজি হেজি লাইভটা গেছে। হ্যালো 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 বর্ষা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। হ্যালো রিমি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো অপলা, হ্যালো। ঠিক আছে, আচ্ছা আমি ততক্ষণ লাইভটা একটু শেয়ার করে দিই। একটু ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা জানিও। হ্যাঁ, ততক্ষণ আমি লাইভটা একটু শেয়ার করে দিই। ওকে, আচ্ছা একটু শেয়ার করে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ। চলো এবার সবাই ঝটপট জয়েন হতে থাক, আমরা লাইভ শুরু করব। অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ আফটার এ লং টাইম। প্রোডাক্ট না রিমেডি লাইভ, প্রোডাক্ট লাইভ রিসেন্ট করেছি বহুদিন পর, বাট আজকে আবার বহুদিন পরে একটা লাইভ, যেটা শিবজির প্রিয় মাস শ্রাবণ নিয়ে। এবং আজকে দিনটা আমার মনে হয় ইটসেলফ একটা ভীষণ ভালো দিন হতে যাচ্ছে, কারণ আমি প্রচুর কোয়েশ্চেন্স মানে শিবজির পুজো নিয়ে বা শ্রাবণ মাস নিয়ে আমি কনস্ট্যান্ট পাচ্ছিলাম। মানে কিছু কোয়েশ্চেন্স এমন ছিল যে কোয়েশ্চেন্সগুলো অ্যাড্রেস করা খুব দরকার ছিল, যেমন হচ্ছে যদি আমি 16 সোমবার ব্রত করি, পিরিয়ড হয়ে যায় তাহলে কি করব, যদি পিরিয়ড অফ করে আমি মানে পিরিয়ডে পুজো করলাম না তারপরে কিভাবে কন্টিনিউ করব, ভগবান শিবজুর পঞ্চাক্ষরী মন্ত্র যেটা ওম নমঃ শিবায়, সেটা মন্ত্রটা পাঠ করতে আমাদেরকে বারণ করেছেন মহারাজজি, তাহলে সেটা কি পাঠ করা উচিত কিনা। প্রচুর এমন কোয়েশ্চেন্স ছিল যে কোয়েশ্চেন্সগুলো আমার মনে হয় যে একমাত্র ভিডিও বা লাইভের মাধ্যমেই অ্যাড্রেস করা পসিবল। এটা লিখে অ্যাড্রেস করতে গেলে হয়তো সেটার মানেটা অন্যরকম সাউন্ড করবে, যেটা আমি চাইছিলাম না। তো এরকম অনেক প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো মাথায় আসে এবং আমি ডিসাইড করি যে আজকে একটা লাইভ করব। তোমাদের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোকে যেমন ক্লিয়ার করব, তেমন তার সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে কিছু রিমেডি দেওয়ার রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দেব, ঠিক আছে। আচ্ছা, সো ওয়ান বাই ওয়ান আমরা অ্যাড্রেস করব, ঠিক আছে। সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ শেয়ার দ্য লাইভ। আমি একদম খাতায় গুছিয়ে পয়েন্ট বাই পয়েন্ট লিখে এনেছি, সো দ্যাট কোনো একটা পয়েন্ট মিস না হয়ে যায়, কোনো একটা পয়েন্ট মিস হয়ে গিয়ে এটা না হয় যে এটা বোধহয় মিস করে গেলাম, না, একদম রেডি হয়েই আমি আজকের লাইভে বসেছি। সো ওয়ান বাই ওয়ান তোমাদের যা কোয়েশ্চেন্স রয়েছে, ডাউট রয়েছে, একটু এখানে লিখতে থাকো, শেয়ার করে দাও লাইভটাকে। আমি দেখছি তোমাদের কমেন্ট আসছে, আমি অবশ্যই ওয়ান বাই ওয়ান সেগুলোকে ক্লিয়ার করব। হ্যালো পাপিয়া, হ্যালো ইন্দ্রাণী, কেমন আছো ইন্দ্রাণী সেটা বলো আগে শুনি। হ্যালো বর্ণালী, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো কাকলি, হ্যালো 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 হ্যালো, সবাইকে হাই অ্যান্ড হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ। আফটার এ লং টাইম লাইভে এসেছি অ্যান্ড হোপফুলি তোমাদের লাইভটা ভালো লাগবে।
খুব মিষ্টি লাগছে গো তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। নন্দীজি ঠাকুরঘরের শিবলিঙ্গের সাথে কোন দিকে রাখা উচিত? তোমরা কোয়েশ্চেন্স গুলো করতে থাকো, আমি 1 by 1 এগুলোকে অ্যাড্রেস করে দেবো আফটার, মানে একটা একটা পয়েন্ট ধরে ধরে ক্লিয়ার করি, আমার মনে হয় সেটা সব থেকে বেস্ট হবে। প্রথম হচ্ছে 16 সোমবার নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে, যে সব থেকে ইজি ওয়েতে আমাদেরকে গাইড করো, যেটা 16 সোমবার পুজো, 16 সোমবার আমরা কিভাবে করব অ্যান্ড ইজিলি কিভাবে করা যায়, বিকজ আমাদের জব থাকে, অফিস থাকে, বিজনেস থাকে, সংসার আছে, তো সবটা নিয়ে সম্ভব হয়ে ওঠে না। তার জন্য শর্ট অ্যান্ড ইজি অ্যান্ড ক্রিস্প ওয়েতে মানে বলো, যে আমি আবার বাতাও বলতে যাচ্ছি হিন্দিতে, ভগবান এটাই বাকি ছিল আমার, ঠিক আছে। সো ক্রিস্প ওয়েতে বলো যে এটা কিভাবে করা যেতে পারে। অ্যাকচুয়ালি বলবো নাটাই কেন, মানে আমি এখন ল্যাঙ্গুয়েজ শিখছি, লাইক কোরিয়ান, জাপানিজ, চাইনিজ ম্যান্ড্রিন, তারপরে হিন্দি, ইংলিশ, এগুলো শিখছি, তো এখন মানে মাথায় হুট করে ওইগুলো বেরিয়ে যাচ্ছিল আরেকটু হলো, ঠিক আছে চল। সো 16 সোমবার ব্রত নিয়ে একটু কথা বলি। 16 সোমবার ব্রত শ্রাবণ মাস থেকেই করতে হয় এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো শুক্লপক্ষের সোমবার থেকেও করা যায়, কিন্তু অ্যাজ শ্রাবণ মাস তো তার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, তাহলে ডেফিনেটলি 16 সোমবার আমরা স্টার্ট করতে পারি এই সোমবার থেকে, মানে আগামী সোমবার থেকে আমরা ডেফিনেটলি ট্রাই করতে পারি, বা যারা শুরু করবে ভাবছো করতে পারো। শ্রাবণের যে কোনো সোমবার থেকে তোমরা 16 সোমবার শুরু করবে। কি করতে হবে? সিম্পল মেথড, স্নান করলে বস্ত্র পরো সাদা, লাল, আমি তো সাদা প্রেফার করব বেশি, ঠিক আছে। সো সাদা বস্ত্র পরো, বস্ত্র পরে একটা পরিষ্কার জায়গাতে, যেখানে তুমি ঠাকুর আছে তোমার, সেখানটাকে পরিষ্কার করে একটু গঙ্গা জল স্প্রিঙ্কল করে দাও, অ্যান্ড তারপরে সেখানে বসো। তোমার মুখটা থাকবে নর্থের দিকে অথবা ইস্টের দিকে, মানে নর্থ ফেসিং করে বসবে অথবা ইস্ট ফেসিং করে তুমি বসো। বসে ভগবান শিবজিকে সামনে একটা ধূপ জ্বালাও, একটা প্রদীপ জ্বালাও, তারপরে 1 by 1 গঙ্গা জল, দুধ, দই, ঠিক আছে, ঘি, তারপরে হচ্ছে মধু, তারপরে চিনি, বা সবকটাকে একসাথে মিশিয়ে, মানে দুধ, দই, ঘি, চিনি, মধু সব একসাথে মিশিয়ে পঞ্চামৃত বানিয়েও তুমি ডাইরেক্ট শিবজির মাথায় দিতে পারো। তার পাশাপাশি শিবজিকে আমরা সিজনাল ফ্রুট জুস দিয়ে থাকি, জুস দিয়ে স্নান করিয়ে থাকি, এটা আমি বহু বছর ধরে বলে আসছি, তো ডেফিনেটলি ফ্রুট জুস দিয়ে স্নান করাতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। যদি অ্যাভেলেবেল না থাকে স্কিপ দ্যাট পার্ট, শিবজিকে 1 by 1 দুধ, তারপরে তোমার হচ্ছে গঙ্গা জল ইত্যাদি দিয়ে স্নান করাও। এবং যখন তুমি পঞ্চামৃত দিচ্ছ, একটা জিনিস মাথায় রাখবে, পঞ্চামৃত দেওয়ার পরে আবার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করাবে, না হলে পঞ্চামৃতে শিবজি একদম ডুবে থাকবে, এটা ঠিক নয়। তো অবশ্যই তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নাও। সাদা ফুল, যেমন হচ্ছে ধুতুরা ফুল ভীষণ প্রিয় শিবজির, যদি ধুতুরা ফুল, ধুতুরা ফল এগুলো যদি থাকে অ্যাভেলেবেল দাও, যদি না থাকে যে কোনো সাদা ফুল দাও। সামনে একটুখানি প্রদীপ যখন জ্বলছেই, সেই প্রদীপের উপরে একটু হলুদের গুঁড়ো স্প্রিঙ্কল করে দাও, এবং তার সঙ্গে সঙ্গে একটু ফল, একটু মিষ্টি, যদি তোমার পক্ষে বানানো সম্ভব হয় ক্ষীর বা কিছু, মানে এমন কিছু ভোগ যেটা শিবজিকে দেওয়া যায়, যেমন ক্ষীর, পায়েস, এই টাইপের দিতে পারো। যদি না থাকে ফল দাও আর তার সঙ্গে একটু মিষ্টি দাও, ঠিক আছে, এইটুকু দাও। তারপরে কি করবে? স্নান মানে হয়ে গেল, পুজো হয়ে গেল, এবার তারপরে তোমাকে মন্ত্র পাঠ করতে হবে, যে কোনো মন্ত্র পাঠ করতে পারো। শিবজির পুজোতে কোনো মন্ত্র পাঠের ওপরে কোনো নিষেধাজ্ঞা নেই, যেমন ওম নমঃ শিবায়, এই মন্ত্রের ওপরেও নিষেধাজ্ঞা নেই। সেটা কোন শাস্ত্রে, কোথায়, শিব পুরাণ নাকি কোন শাস্ত্রে বর্ণিত রয়েছে সেটার উপরে আমি ডিটেলস কথা বলবো, আমি পরে বলছি, বিকজ এই প্রসঙ্গটা আসলেই মহারাজজির প্রসঙ্গ আসবে, আমি তাকে ছোট করা বা কোনো রকম ভাবে আমার ধৃষ্টতাই নেই সেটা করার, বাট আমি বলবো যে ক্ল্যারিটি দেবো যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে এই বক্তব্যটা আছে যে পাঠ করা যায়। তবে তোমরা এটা মাথায় রেখো, ওম নমঃ শিবায় বা তোমার হচ্ছে শিব শিব মহাশিব এটা, বা ওম দুঃখ দারিদ্র দহনায় শিবায় নমঃ, বা ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর মোক্ষীয় মামৃতাৎ, যে কোনো মন্ত্র চ্যান্ট করা পসিবল, কোন রকম মন্ত্রে কোনো রকম নিষেধাজ্ঞা শিবজির পুজোতে নেই। ওকে, আমি ওম নমঃ শিবায়টা নিয়ে যেহেতু এত কনফিউশন, ওটাকে একটু পরে অ্যাড্রেস করছি এন্ড ডিটেলসে বলছি যে ওটাকে কেন চ্যান্ট করা যায়। এবারে যেটাতে আসবো সেটা হচ্ছে
যে মন্ত্র পাঠ হয়ে গেল, এরপর অবশ্যই 16 সোমবার ব্রত কথা শোনা উচিত অথবা পাঠ করা উচিত। শুনতে পারো, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে যে কোনো ইউটিউব থেকে, মানে ইউটিউবের যে কোনো একটা থেকে কি বলবো ওটাকে, চ্যানেল থেকে বার করে তোমরা শুনতে পারো, অথবা তোমরা পাঠ করতে পারো, গুগলে অ্যাভেলেবেল রয়েছে, অথবা 16 সোমবার ব্রত যে পড়বে তার বই আলাদা পাওয়া যায়, বইটা কিনে নিতে পারো। নেক্সট হচ্ছে কি, তারপরে আরতি করবে। আরতিটা কি করা উচিত, যে আরতি যখন করছো একটু কর্পূর তার মধ্যে ঘি দিয়ে অবশ্যই শিবজিকে আরতি করো। আর শিব শম্ভুর পুজোতে বিল্লপত্রের মাহাত্ম্য খুব, একটা বিল্লপত্র অবশ্যই শিবজির মাথায় দিও। আরো বেস্ট হয় যদি রাম নাম লিখে দেওয়া যায়, বাট প্লেনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে কি করতে হবে, এরপরে প্রার্থনা, যে হে শিব শম্ভু, আমি 16 সোমবার ব্রত করছি, এই ব্রত পালন করছি তার কারণ আমি চাই আমার গোটা আমার জীবনের যে জার্নি রয়েছে সেখান থেকে যা ব্লকেজেস আছে, যা অবস্টাকলস রয়েছে, তুমি সমস্ত কিছুকে ডিলিট করো, তুমি সমস্ত কিছুকে সরিয়ে দাও। তুমি তো হলাহল বিষ গ্রহণ করেছিলে, করে গোটা বিশ্বকে বিষময় হওয়া থেকে আটকেছিলে, বিষ থেকে মুক্ত করেছিলে। সো আমার জীবনের যা বিষ রয়েছে তোমার কণ্ঠে গ্রহণ করো এবং আমার জীবনেও শান্তি তুমি দাও, এইটা বলো। আর প্রথম 16 সোমবারের প্রথম সোমবারটায় একবার অবশ্যই বলো যে আমি আজ থেকে 16 সোমবার ব্রত শুরু করছি। এই 16 সোমবার ব্রত যেটা করছি খুব সহজ উপায়ে আমি করছি, কৃপা করো যাতে এই ব্রতটাকে আমি ভালো করে পালন করে উঠতে পারি। হয়ে গেল। এরপরে খাওয়া নিয়ে প্রশ্ন থাকে আর পিরিয়ড নিয়ে প্রশ্ন থাকে। প্রথম জিনিস হচ্ছে খাওয়া তোমার ওপর ডিপেন্ড করছে। তোমার যদি মনে হয় যে আমি পারবো না, তাহলে দিনের দিকে তুমি আলো চাল অথবা মানে যেটাকে আতপ চাল বলে বা শ্যামা চাল তার ভাত খেতে পারো, বা খিচুড়ি করতে পারো, শ্যামা চালের মিলেটস খেতে পারো, মিলেট খাওয়া যেতে পারে, ফ্রুটস ভেজিটেবলস স্যুপ তুমি খেতে পারো। অনেকে নির্জলা করে, কোনো হার্ড রুলস নেই, নির্জলা করলে নির্জলা, ফল খেয়ে করলে ফল, একবেলা ফল খাচ্ছ একবেলা অন্ন খাচ্ছ সেটাও করতে পারো। আমি পার্সোনালি ওটাই প্রেফার করবো এবারে, যে আমি রাতের দিকটাতে ফল খাবো অ্যান্ড দিনের দিকটাতে আমি আতপ চাল আমি ভাত বানিয়ে বা আমি শ্যামা চালের ভাত বানিয়ে খাবো। আর অবশ্যই শিব শম্ভুর পুজো যখন করি আমি পার্সোনালি এটা ভীষণভাবে প্রেফার করি যে তরকারি হোক বা সেটা ভাত হোক কোনো কিছুতেই তেল না দেওয়া, ঠিক আছে? বিকজ আমাদের তো তারকেশ্বরে আমার দেশের বাড়ি, যারা জানো অনেক দিন ধরেই যারা পরিচিত তারা জানবে যে তারকেশ্বরে যখন আমি পুজো দিতে যেতাম আমাকে সবসময় এটা বলতো, যিনি ব্রাহ্মণ ছিলেন বলতেন যে তুই করবি না, তুই তরকারিতে ভাতে কোনো কিছুতে তেল দিবি না, তুই ঘি দিয়ে খাবি, ঠিক আছে? সো আমি ওটাকে ভীষণভাবে মানি, আমি ঘি দিয়েই খাই। আর তোমরাও যদি এইভাবে করতে চাও করতে পারো, নির্জলা করতে চাইলে করতে পারো, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, নো হার্ড রুলস। নেক্সট হচ্ছে, এবার তোমাদের মনে হতে পারে যে ভগবান শিবজিকে কি আরো কিছু দিয়ে স্নান করানো যায়, যেমন ভস্য হতে পারে, আতর হতে পারে, বা চাল হতে পারে, বা সবজি হতে পারে, যেটা আমি বলে থাকি যে চাল দাও, সবজি দাও, আখের রস দাও, তো সেগুলো দিয়ে কি স্নান করানো যেতে পারে? 100 বার পারা যেতে পারে। আমি জাস্ট বেসিকটা বলছি, এর সঙ্গে তোমরা যদি অ্যাড করতে চাও ডেফিনেটলি অ্যাড করতে পারো। এবার প্রশ্ন থাকে পিরিয়ড হলে কি করব। সাপোজ তোমার 4টে সোমবার তুমি করলে, শ্রাবণ থেকে শুরু করে 4টে সোমবার তুমি করলে, 5তম সোমবারে গিয়ে তোমার পিরিয়ড হয়ে গেল। দেখো, পিরিয়ডে পুজো করা না করা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, তার কারণ হচ্ছে সেটা নিজের ওপর ডিপেন্ড করে। আমি মানি না, তোমরা যদি মানতে চাও মানতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি হলে কি করব, আমি পুরো সোমবারটা টেনে 16টা সোমবার করে নেব। এবার তোমার যদি মনে হয় তুমি পিরিয়ডে করবে না, কোনো অসুবিধা নেই, তাহলে কি করতে হবে, 5তম সোমবারটা তুমি বন্ধ গেল। এবার তারপরে যে সোমবারটা আসছে সেই সোমবারটা 5th সোমবার হিসেবে কাউন্ট হবে। अगेन आई रिपीट, 4টে সোমবার করলে 5তম সোমবারে গিয়ে পিরিয়ড হয়ে গেল, তুমি ঠাকুরের পুজো করলে না ঠিক আছে, কিন্তু নিরামিষ খাওয়া বা যে ব্রতের নিয়ম সেগুলোকে কিন্তু পালন করো। এবার 6th সোমবার মানে 6ষ্ঠ সোমবারটা 5মতম সোমবার হিসেবে কাউন্ট হবে। এইভাবে 16টা সোমবার কন্টিনিউ করতে হবে। এইটুকু কি বোঝাতে পেরেছি না? এখানে কোনো কনফিউশন আছে, কোয়েশ্চেন্স রয়েছে, প্লিজ জিজ্ঞাসা করতে পারো। আর একটা জিনিস, শিবজির পুজো করার আগে অবশ্যই গণেশজির পুজো করতে হবে, কারণ তিনি হচ্ছেন প্রথম পূজ্য। আর অবশ্যই মাতা পার্বতীর পুজোও করতে হবে, কারণ মা সঙ্গেই আমরা শিবের
পুজো করি, শিব আর শক্তি আলাদা নয়, শিব আর শক্তি এক এবং অভিন্ন, সেই জন্য শিবের সঙ্গে মা পার্বতীর পুজো করতে হয়। আমি পার্সোনালি কি করি, আমি হচ্ছে শিবশম্ভুর যে শিবলিঙ্গ রয়েছে তাকে পুজো করি, প্লাস শিব দরবারের ফটো রয়েছে আমার কাছে, শিব পরিবারের ফটো রয়েছে, সেই পরিবারের ফটোটাকে আমি পুজো করে থাকি সেখানেও, এবং মাকে আমি প্রণাম করা, মাকে আমি মায়ের পুজো করা সেটাও করে থাকি। একটা অদ্ভুত জিনিস আমি বলি, আমার দেশের বাড়িতে মানে আমার তারকেশ্বরের বাড়িতে আমাদের না, আমি কখনো এটা কোথাও দেখিনি, আমি সব সময় দেখেছি শিবলিঙ্গ হয় এরকম ছোট পাড়া, শিবলিঙ্গর পুজো হয়, মানে বড়ও হয় ছোটও হয়, যার বাড়িতে যেরকম থাকে। তো আমাদের একটা কর্নার আছে, আমাদের বাড়ির বেদি যেটা মেন বেদি, যেটা ঠাকুর আছেন মা মঙ্গলচণ্ডী, মা মনসা আর আমাদের নারায়ণ শ্রীধর, তো ওই বেদিতে আমাদের হাত দেওয়ার কোনো নিয়ম নেই, ঠিক আছে, আমরা হাত দিতে পারি না। তো ওই বেদির পুজোটা ব্রাহ্মণ করেন। আমার ঠাকুমা কি করেছিল, একটা কর্নার সেট করেছিল যে কর্নারে পুজো আমরা মেয়েরা করতে পারি। তো সেখানে রেগুলার বেসিসে পুজো হয়ে থাকে। শিবলিঙ্গ তো তোমরা দেখেছো, আমি জানি না পার্বতী লিঙ্গম তোমরা কোনোদিন দেখেছো কিনা, আমার কাছে আছে, মানে আমাদের দেশের বাড়িতে আছে। আমি কথা দিচ্ছি নেক্সট টাইম আমি যখন যাব আমি দেখাবো। শিব এইটুকু এরকম ছোট্ট লিঙ্গমটা, আর পার্বতীর লিঙ্গমটা লম্বার উপরে, এত সুন্দর, দুটো পাশাপাশি থাকে, আমাদের পুজো হয় অসাধারণ। মানে যাদের বাড়িতে আছে, আমি জানি না, আমি কখনো শুনিনি কারোর বাড়িতে পার্বতী লিঙ্গম আছে বলে, আমাদের বাড়িতে আছে। তো আমি দেখেছি, ওটা আমাদের পূর্বপুরুষ আমল থেকে থাকা, অ্যান্ড এটা ঠিক আছে। সো তোমরা অবশ্যই এইভাবে পুজো করতে পারো। এই হলো 16 সোমবারের কথা। এইটুকু ক্লিয়ার? ইয়েস অর নোতে আমাকে প্লিজ জানিও, ঠিক আছে? ইয়েস অর নোতে প্লিজ জানিও যে 16 সোমবার ক্লিয়ার কিনা। তারপরে আমি ডেটস বলবো যে আমি বাংলা পঞ্চাঙ্গ মানছি না হিন্দু পঞ্চাঙ্গ মানছি বা কিভাবে কি মানছি সেটা আমি এবার নেক্সট বলবো। তারপরে 1 by 1 আমি এরিয়াকে অ্যাড্রেস করব, ঠিক আছে? হ্যালো নিশা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? 16 সোমবার ব্রত পুজো কখন করতে হয়, সকালে না সন্ধ্যে? দ্যাটস আপ টু ইউ। তুমি যদি সকালবেলায় খাচ্ছ তাহলে সকালে করে নেওয়াটাই বেস্ট। পুরো ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো এবার নেক্সট পার্টে যাই, যে কোন পঞ্চাঙ্গটা আমি মানছি। তার কারণ হচ্ছে তোমরা জানো বেশ কিছু পার্টিকুলার পুজো রয়েছে যে পুজোটাতে আমি হিন্দু পঞ্চাঙ্গ মেনে চলি। যেমন নবরাত্রি থাকে, তার মধ্যে এই শ্রাবণ মাস থাকে, বেশ কিছু পঞ্চাঙ্গ থাকে, সরি বেশ কিছু ফেস্টিভ্যাল থাকে, বেশ কিছু পুজো থাকে যেগুলোতে আমি হিন্দু পঞ্চাঙ্গ মানি। তাহলে কি আমি এবারে হিন্দু পঞ্চাঙ্গ মেনে দেরিতে শ্রাবণ মাস শুরু করব? না, এবছর বাংলা পঞ্চাঙ্গ অনুযায়ী 20 জুলাই থেকে 10 অগস্ট আমরা 4টে সোমবার পাচ্ছি বাংলা পঞ্চাঙ্গে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 20 জুলাই থেকে আপ টু 10 অগস্টের মধ্যে 4টে সোমবার আমরা পাচ্ছি। আর ওদিকে হিন্দু পঞ্চাঙ্গ যেটা রয়েছে সেইখানে আমরা 3 আগস্ট থেকে 28 আগস্টের মধ্যে 4টে সোমবার পাচ্ছি। সো আমি শুরু করব 20 জুলাইয়ের সোমবার থেকে আর শেষ করব 28 আগস্টে গিয়ে। মানে আমি টোটাল 6টা সোমবার করব। আমি শুরু করব বাংলা পঞ্চাঙ্গ দিয়ে আর একদম হিন্দু পঞ্চাঙ্গ দিয়ে শেষ করব। সো আমার টোটাল 6টা সোমবার থাকবে। তোমরা তোমাদের যেটাতে কমফোর্টেবল লাগে সেই অনুযায়ী করো। তোমরা যদি মনে করো টিপিক্যাল বাংলা পঞ্চাঙ্গ ফলো করবে সেটা ফলো করো, যদি মনে হয় হিন্দু পঞ্চাঙ্গ ফলো করবে, বিকজ আমি জানি প্রচুর জন আছো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো, হিন্দু পঞ্চাঙ্গ মানো, তোমরা সেটা শুরু করতে পারো। আমার মনে হয় যে যত বেশি আসে ততই ভালো। তো 4টের জায়গায় 6টা হলে এর থেকে মজার আর কি হতে পারে। তো লেটস স্টার্ট। 20 জুলাইয়ে আমি শুরু করব অ্যান্ড 28 আগস্টে 6টা সোমবার দিয়ে আমি শেষ করব। তোমরা যদি আমার মতো করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, ডান। এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে যেটা বলার সেটা হলো যে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করা উচিত নয়। এই কমেন্টটা ভরে ভরে আমার পোস্টে আসে, এই কমেন্টটা ভরে ভরে আমার ক্লাসে আসে, অ্যান্ড এই কমেন্টটা ভরে ভরে আমার কাছে আমি আসতে দেখেছি বিভিন্ন সময়। যখনই পোস্ট করি না কেন এই কমেন্টটা হচ্ছে খুব একটা ম্যান্ডেটরি কমেন্ট যেটা আসে যে ওম নমঃ শিবায় তো পাঠ করতে নেই। চলো, সো ওম নমঃ শিবায় নিয়ে কি বলা হচ্ছে কোন গ্রন্থে আজকে সেটা নিয়ে একটু কথা বলা যাক। ওম নমঃ শিবায়কে সব থেকে পুরনো এবং দুর্লভ মন্ত্র হিসেবে দেওয়া হয়েছে শিব পুরাণে।
এমনকি শিবপুরাণে এই কথাও বলা হচ্ছে যে অশুদ্ধিতেও চ্যান্টিং পসিবল, স্নান না করেও ওং নমঃ শিবায় মন্ত্র পাঠ করা যেতে পারে। এছাড়া বিদ্বেশ্বর সংহিতা বলে একটি বই রয়েছে, যে বইয়ের 10ম অধ্যায়ে ভগবান শিবশম্ভু নিজে এই কথা বলছেন, মানে 10ম অধ্যায়ের নাম হচ্ছে পঞ্চাক্ষর মন্ত্রের মাহাত্ম্য। সেখানে শিবশম্ভু নিজে ভগবান ব্রহ্মাজিকে এবং ভগবান বিষ্ণুজিকে বলছেন সব বন্ধন থেকে মুক্ত করতে পারে এই মন্ত্র। এই মন্ত্রের কোনো রকম সূচি অসুচি, কোনো রকম জাতপাত কোনো কিছু নেই। এই মন্ত্রের না আছে কোনো আচার, না আছে কোনো নিয়ম। এই মন্ত্র একজন মানুষ যে কোনো পরিস্থিতিতে করতে পারে। সুতরাং যে কোনো মানুষ এই মন্ত্র পাঠ করতে পারে। একাদশ এবং দ্বাদশ অধ্যায়ে এটাও বলা হচ্ছে ভগবান শিবশম্ভুর দ্বারা যে কোনো বাহ্যিক নিয়মের ঊর্ধ্বে, ছুত অচ্ছুত সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো এই মন্ত্র। ভগবান শিবশম্ভুর এই মন্ত্র আমরা চোখ বন্ধ করে পাঠ করতে পারি। এবার প্রশ্নটা আসে যে মহারাজজি তো বারণ করেছেন, তাহলে কি করব? মহারাজজি বারণ করেছেন, মহারাজজিকে আমি প্রচন্ড ভালোবাসি, সম্মান করি এবং আমার মনে হয় আমার স্পিরিচুয়াল জার্নির একটা ওয়ান অফ দ্য মেন পিলার উনি অলওয়েজ থেকেছেন। আমি ওনার এগেনস্টে কোনো কথা বলবো না, মানা না মানা তোমাদের উপরে। তোমার যদি মনে হয় যে মহারাজজির কথা শুনে সেটা করবে তাহলে সেটা করো। তোমার যদি মনে হয় যে তুমি যে বললাম, যে কনটেক্সট গুলো দিলাম, গুগলে সার্চ করে নিও, সার্চ করে বা কোনো দক্ষ ব্রাহ্মণের কাছে কথা বলে নিও, বলে তোমার যদি মনে হয় আমি যেটা বলছি সেটা ঠিক, তাহলে তুমি অবশ্যই পাঠ করতে পারো। ঠিক আছে, এবারে আসবো নর্মাল শিবজির পূজা। আমাকে সহজ করে বলো, আমি 16 সোমবার ব্রত বা আদার্স কিছু করবো না, নর্মাল পুজো করব প্রতি সোমবারে শিবজি। তাহলে বলো কিভাবে আমি শিবজির পূজাটা করব। চলো এবারে সেটা নিয়ে একটু কথা বলা যাক। প্রসেস কম বেশি সেম থাকবে। কি করতে হবে? স্নান করতে হবে, সাদা ড্রেস পরতে হবে বা পরিষ্কার করে যে কোনো কালারের ড্রেস পরতে পারো। তারপরে নিজের মুখ নর্থে বা ইস্টের সাইডে দিকে করে বসবে। বসার পরে ধূপ প্রদীপ জ্বালবে, গণেশজিকে স্মরণ করবে। তারপরে একে একে ভগবান শিবশম্ভুর মাথায় দুধ, তারপরে দই, ঘি, মধু, চিনি বা পঞ্চামৃত একসাথে গুলে নিয়ে তারপরে ভগবান শিবজির মাথায় দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে সাদা ফুল, শ্বেত চন্দন, সবজি, আতপ চাল, কালো তিল, ভস্য, বস্ত্র, ফল মিষ্টি এগুলো সব দিতে পারো। যদি কিছু না থাকে সিম্পল জল, একটু ফল আর তার সঙ্গে একটা বিল্লপত্র আর একটু সাদা ফুল, এইটুকু দিলেও হবে। ভগবান শিবশম্ভুর আরেক নাম হচ্ছে ওনাকে বলা হয় আশুতোষ, বিকজ উনি খুব অল্পতে সন্তুষ্ট হন। তো চোখ বন্ধ করে ওনার পুজো করতে পারো যদি সব ইনগ্রিডিয়েন্ট, সব পুজো সামগ্রী তোমার কাছে না থাকে। ঠিক আছে, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে অবশ্যই আমাদের উচিত নন্দীজিকেও স্মরণ করা, নন্দীজিরও পুজো করা। প্রতি সোমবারে শিব চালিসা পাঠ করো, শিবাষ্টক পাঠ করো, এগুলোতে খুব ভালো রেজাল্ট পাবে। এবং আরেকটা জিনিস মাথায় রেখো, শিব পূজাতে মা পার্বতীকেও কিন্তু আমরা স্মরণ করব। এটা হলো একদম শর্ট অ্যান্ড সিম্পল উপায়। এবার এই উপায়টা মেনে তোমরা কিন্তু পুজো করতে পারো। এবার একটা প্রশ্ন থাকে যে ভগবান শিবশম্ভুর সামনে যে ফল দেওয়া হয় সেটা কি খাওয়া যায় না খাওয়া যায় না? ডেফিনেটলি খাওয়া যায়। তো ভগবান শিবশম্ভুর সামনে যে ফল দিচ্ছ বা যে দিচ্ছ, কি বলে ওটাকে, মিষ্টি দিচ্ছ বা ভোগ দিচ্ছ, সেটা তোমরা ডেফিনেটলি গ্রহণ করতে পারো যদি চাও। নিয়ম সেম থাকবে, পিরিয়ডে করা না করা তোমার উপর ডিপেন্ড করছে সোমবারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে নিরামিষ খেয়েও করা যাবে, মানে সকালবেলা তুমি পুজো করে নাও, পুজো করে তুমি নিরামিষ খেতে পারো, অথবা সারাদিন তুমি না খেয়ে থাকতে পারো, জল খেয়ে থাকতে পারো, বিনা জলে থাকতে পারো, কোনো হার্ড রুলস নেই। তুমি তোমার মতো করে এটা কন্টিনিউ করো। ওকে, সো এটা হলো ব্যাপার। এবারে আসি সবুজ চুড়ি, যেটা আমার এত হাসি লাগছিল আজকে যখন আমি খাতাতে লিখছিলাম, আমার খুব হাসি লাগছিল যে এত মানে রয়েছে, ইনফরমেশনস রয়েছে, মানুষ জানে না, মানুষ বোঝে না। তো সেগুলো নিয়েও প্রচুর প্রশ্ন। তো ভাবলাম চলো ওয়ান বাই ওয়ান সেগুলোও আমি ক্লিয়ার করে দিই। নাও গ্রিন ব্যাঙ্গলস, ওয়াই উই শুড ওয়্যার গ্রিন ব্যাঙ্গলস বা সবুজ কাপড়, সবুজ চুড়ি এগুলো কেন
পড়তে হবে। অ্যান্ড কেন এটা পড়তে পারা যায়, পড়তে হবেই এটা না, কেন পড়া হয়, নিয়মটা কি এটা। সো বেসিক্যালি শ্রাবণ হচ্ছে একটা বর্ষার সময়, যে সময় পাতা ঝরে নতুন পাতা কিন্তু গজিয়ে গেছে এবং প্রকৃতি কিন্তু ভরে উঠেছে। এই টাইমটাকে বলা হয় নেচারের টাইম, এবং এই সময় নেচার পুরো একদম সুন্দরভাবে পাতায় পুরো ভরে থাকে এবং এই সময় প্রকৃতি অনেক সবুজ হয়ে ওঠে। এই গ্রিন ব্যাঙ্গলসকে মানা হয় যে গ্রিন ব্যাঙ্গলস বা গ্রিন ড্রেস পরলে আমরা নেচারের সাথে অ্যালাইন হচ্ছি, নেচারকে রেসপেক্ট করছি আর নেচারের সাথে কানেক্ট করছি, এটা মানা হয়। সেকেন্ড জিনিস এটা মানা হয় যে মা পার্বতী লাভস গ্রিন অ্যান্ড রেড কালার। সো গ্রিন কালার যদি কেউ পরে সেটা মা পার্বতীর ব্লেসিংস এর জন্য পরা হয়, এবং মায়ের যে ডিভাইন ফেমিনাইন এনার্জি যেটাকে বলা হয় শক্তি, সেই শক্তি কিন্তু আমরা পেতে পারি মাকে সন্তুষ্ট করে, তার জন্য গ্রিন ব্যাঙ্গলস পরা হয়। অনেক সময় প্রশ্ন থাকে অবিবাহিত মেয়েরা কি গ্রিন ব্যাঙ্গলস পরতে পারে? অ্যাবসলিউটলি পারে, ঠিক আছে। মায়ের ব্লেসিংস পাওয়ার জন্য বিবাহিত অবিবাহিত কোনো ব্যাপার নেই। ডেফিনেটলি গ্রিন ব্যাঙ্গলস আমাদের লাইফে বৈবাহিক জীবনকে বেটার করে, বিকজ মা বৈবাহিক জীবন সুখ দেয়। তো কেউ যদি এরকম আছো ভালো পার্টনার পাচ্ছ না, গ্রিন ব্যাঙ্গলস পরতে পারো। কেউ যদি এরকম থাকো যে অলরেডি ম্যারিড, কোয়ালিটি অফ ম্যারিড লাইফ বেটার করতে চাইছো, গ্রিন ব্যাঙ্গলস পরতে পারো। রেডও পরা যেতে পারে, বাট গ্রিনটাকে বেশি প্রায়োরিটাইজ করা হয়। নেক্সট হচ্ছে গ্রিনকে আমাদের কালচারে ফার্টিলিটি, গুড লাকের প্রতীক হিসেবে মানা হয়, ঠিক আছে। সো যারা ফার্টিলিটি, যারা প্রেগনেন্সি এবং যারা গুড লাক এনহ্যান্স করতে চাইছো, তারাও কিন্তু গ্রিন ব্যাঙ্গলস পরতে পারো। এই জিনিসগুলোকে মাথায় রেখো, মাথায় রেখে তোমরা গ্রিন ব্যাঙ্গলস পরতে পারো। ওকে, সো গ্রিন ব্যাঙ্গলস নিয়েও আমি ক্লিয়ার করে দিলাম যে হোয়াট ইজ দ্য এক্সাক্ট কনসেপ্ট এবং কোথা থেকে এসেছে। অ্যাজ শ্রাবণকে এই সময়টাতে না আমাদেরকে বলা হয় নেচারের সাথে মোর অ্যালাইন্ড হতে, নেচারের সাথে মোর অভ্যস্ত হতে, বা অভ্যস্ত ওয়ার্ডটা ঠিক না, নেচারের সাথে মোর কানেক্টেড হতে। সো গ্রিন কালার অ্যান্ড সবুজের প্রকৃতি এটা রিপ্রেজেন্ট করে ওই গ্রিন ব্যাঙ্গলসকে। শুধু গ্রিন ব্যাঙ্গলস না, গ্রিন ড্রেস, গ্রিন জামা কাপড়, প্রত্যেক ক্ষেত্রেই তোমরা কিন্তু গ্রিন ইউজ করতে পারো। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে বললামই মা লাভস গ্রিন কালার। সো এই সময়টা শিবজির পুজোর পাশাপাশি মায়ের পুজো করা, মায়ের কৃপা লাভ করা, মায়ের পছন্দের জিনিস করা, এগুলো করেও কিন্তু আমরা আমাদের জীবনে অনেক বেটারমেন্ট দেখতে পারি, ঠিক আছে। সো গ্রিন কালারের ব্যাঙ্গলস এরও আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম যে হোয়াট ইজ গ্রিন ব্যাঙ্গলস। অ্যান্ড ইট ইজ অলসো, যেটা আমি বলছিলাম, শক্তি, এটা রিপ্রেজেন্ট করে ডিভাইন ফেমিনাইন ঊর্জাকে। যাদের না পিসিওডি প্রবলেম আছে, পিরিয়ড প্রবলেম আছে, গাইনি প্রবলেম আছে, তাদের তো এই সময় গ্রিন ব্যাঙ্গলস পরাই উচিত, বিকজ এটা ফেমিনাইন ঊর্জা, মানে শক্তি আমাদের দেহে, ফেমিনাইন যে ঊর্জা, যেটাকে শিব শক্তির মধ্যে শক্তি মানা হয়, সেইটাকে আমাদের বডিতে বেটার করে। অ্যান্ড দ্যাটস দ্য অনলি রিজন পিসিওডি, পিরিয়ড, গাইনি প্রবলেম, তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রেগনেন্সি ইস্যু, এই প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু হেল্প করে। সো যে সমস্ত মহিলাদের মধ্যে মনে হয় ডিভাইন ফেমিনাইন ঊর্জার অভাব আছে, বা একটু নিজেকে ছেলে ছেলে কখনো মনে হয়, লাইক হয় কখনো হয়, মানে আমরা ভাবি যে আমরা অনেকটা বেশি মাস্কুলাইন হয়ে যাচ্ছি, ছেলে ছেলে মনে হওয়া মানে হচ্ছে মাস্কুলাইন হওয়া। তো এরকম যদি কখনো মনে হয়, দেন ইউজ দিস মান্থ, ওয়্যার গ্রিন ব্যাঙ্গলস, এবং চেষ্টা করো নিজের ফেমিনাইন ঊর্জাকে এনহ্যান্স করতে, দেখবে রেজাল্ট পাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই কোনো প্রবলেম, সেটা ডাক্তারি হেল্প হোক বা সেটা কোনো চাকরির ক্ষেত্র হোক, কোনো রিমেডি করলাম কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন নিলাম না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমি গ্রিন ব্যাঙ্গলস পরলাম, কখনো ডাক্তার দেখালাম না, লাইফস্টাইল মডিফিকেশন করলাম না, তাহলে কিন্তু হবে না। সেম রিমেডি করছি, পড়াশোনা করছি না, পরীক্ষা দিচ্ছি না, আমি সার্ভিস পাবো না। এইটাও তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো গ্রিন ব্যাঙ্গলস এর কনসেপ্টটাও আমি ক্লিয়ার করে দিলাম। এবার বলো এইটুকু অবধি যা বলেছি সেটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এরপর আমি রিমেডিয়াল পার্টে ঢুকবো, একটু প্লিজ জানাও। একটু জানাও সবাই।
প্লিজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে, হ্যাঁ এটা আমি ক্লিয়ার করে দিই, যে শিব শম্ভুর পূজা আমি করি বাড়িতে, পঞ্চামৃত দিয়ে স্নান করাই, সেই পঞ্চামৃতটা ফেলবো কোথায়? গাছের গোড়ায়, গাছের গোড়ায় বা টবে, অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে কোনো বেসিনে, বেসিনটা পরিষ্কার হতে হবে, অন্য কোনো পারপাসে ইউজ হয় না এরকম বেসিন যদি তোমাদের বাড়িতে থাকে অবশ্যই ইউজ করা যাবে। ডাস্টবিনে ফেলবে না, নালাতে জলটা ফেলবে না, এই দুটো জিনিস একটু মাথায় রেখো, ঠিক আছে? অল ক্লিয়ার, চুরি খোলা পড়া করা যাবে, একদম করা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? লাভ কমিটমেন্টের জন্য কিছু বলো, বলছি ঘি দিয়ে খিচুড়ি খাওয়া যাবে? যাবে, যাবে যাবে যাবে, সব খাওয়া যাবে ঘি দিয়ে, চাপ নেই। আচ্ছা চলো, সো অলমোস্ট সবার অনেক কিছু ক্লিয়ার। এবারে আমরা আসবো রিমেডিয়াল পার্টে। রিমেডিয়াল পার্টে দুটো তিনটে ছোট ছোট রিমেডি বলে আজকের মেন রিমেডিতে যাব। অ্যাকচুয়ালি অনেক রিমেডি নিয়ে বসেছি, ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি জীবনে ফিনান্সের খুব সমস্যা থাকে, অর্থাৎ অর্থ আসছে থাকছে না বা অর্থ আসছেই না, তাহলে কি করতে পারি আমরা? সকালবেলায় যখন সূর্য উদয় হচ্ছে তখন যদি আখের রস দিয়ে ভগবান শিব শম্ভুকে স্নান করাই, এছাড়া প্রদোষকাল মানে যখন ইভিনিং হবে ওই সময় যদি মধু দিয়ে শিবজিকে স্নান করাই, এবং যখন স্নান করাচ্ছি তখন ওং নমো ধন দায় স্বাহা এই মন্ত্রটা যদি পাঠ করি তাহলে ম্যাজিক্যালি রেজাল্ট দেখতে পাবো। এবং সারাটা দিন যদি ওং নমো ধন দায় স্বাহা এটা চ্যান্ট করা যায়, প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেখতে পাবো, ঠিক আছে? সো হয়ে গেল এটা। এবার নেক্সট রিমেডি কি আছে? বিজনেস ফ্লারিশ করার জন্য কি করা যেতে পারে? তোমরা সবাই বাড়িতে কম বেশি শিবজিকে একদিন তো পুজো করোই, প্রতি সোমবারে তো আর বাইরে গিয়ে পুজো করছো না, তো যে কোনো একটা সোমবার যখন তুমি বাড়িতে পুজো করছো বা তুমি যদি মন্দিরেও যাচ্ছ তুমি পুজো করছো, তুমি তখন কি করবে? শিবজির মাথায় যখন দুধটা ঢালবে, শুধু দুধ, ঠিক আছে? সেই সময় ঢালার পরে যখন শিবজির গা থেকে দুধটা পড়ছে, একটা ছোট তামার কন্টেনারে, সেটা ঘটি হতে পারে বাটি হতে পারে, তুমি নিয়ে নাও, বা পিতলের যদি তোমার কাছে থাকে তাহলে তার মধ্যে একটু দুধ নিয়ে নাও, এবং এই দুধটা যে কোনো সময়ে সন্ধ্যাবেলায়, মানে প্রতি সোমবারের এই শ্রাবণের 4টে সোমবারের মধ্যে, আমি 6টা করব, এর মধ্যে 6টাও হতে পারে তোমরা যদি করো, তো এর মধ্যে তোমরা কি করতে পারো? ওই দুধটাকে বাড়িতে মানে বিজনেসের জায়গাতে, তোমার যদি বিজনেস বাড়ি থেকে হয় তাহলে বাড়িতে, যদি বিজনেসের আলাদা জায়গা থাকে তাহলে সেখানে স্প্রিঙ্কল করবে। মানে বেসিক্যালি সকালে বা দুপুরে যখন তুমি পুজো করছো বা সন্ধ্যায় যখন তুমি পুজো করছো, দুধ দিয়ে দুধটা ঢালছো, সেই সময় একটু কন্টেনারে ওটা রাখো এবং সেই দুধটাকে গোটা বিজনেসের জায়গাতে স্প্রিঙ্কল করো, এবং যখন স্প্রিঙ্কল করছো সেম ওং নমো ধনদায় স্বাহা এই মন্ত্রের পাঠ করে করে ঢালো, দেখবে স্প্রিঙ্কল করো, প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। হলো, এবার মেন একটা ইম্পর্টেন্ট রিমেডি যেটা নিয়ে কথা অবশ্যই বলতে হবে, সেটা কি? বাবা তারকনাথের রিমেডি, ঠিক আছে? বাবা তারকনাথের শিব শম্ভুর একটা রিমেডি বলছি, অবশ্যই কোনো রিমেডি করো না করো, কোনো মন্ত্র পাঠ করো না করো, ভগবান শিবের আলাদা করে বড় করে পুজো করতে পারো না পারো, এই রিমেডিটা ট্রাই করো। কি করতে হবে? সেটা হচ্ছে একটুখানি একটা তোমাকে ঢিল নিতে হবে, ছোট ঢিল, দেখবে ঢিল তো সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়, একটা ঢিল নেবে, রাস্তাতেও পেলে সেটা নিতে পারো। ঢিলটাকে না ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, দিয়ে গঙ্গা জল স্প্রিঙ্কল করে দেবে, ঠিক আছে? তারপরে কি করবে? ওই যে ঢিলটা রয়েছে তাকে লাল সুতোতে বাঁধবে, ভালো করে লাল সুতোতে বেঁধে নিলে, বেঁধে নেওয়ার পরে 0132 এটা 15 মিনিট স্ট্যান্ড করবে, 0132 0132 এইভাবে 15 মিনিট স্ট্যান্ড করলে, চ্যান্ট করার পরে কি করবে? ওং শ্রী বর্ধনায় নমঃ, ওং শ্রী বর্ধনায় নমঃ এই মন্ত্রটার তোমাকে
পাঠ করতে হবে अगेन 15 মিনিটস। এই মন্ত্রটা যখন পাঠ করছো মনে একটা উইশ রাখবে যে এইটার জন্য, এই উইশের জন্য বাবা তারকনাথকে স্মরণ করবে, তারকেশ্বরের আমি এই উইশ স্মরণ করে আমি এই ঢিলের যে রিমেডি, এই রিমেডিটা করছি, তুমি কৃপা করো। দেন তুমি ওম শ্রী বর্ধনায় নমঃ চ্যান্ট করতে থাকবে, মনে মনে তুমি বাবা তারকনাথকে কৃপা প্রার্থনা করবে। তারপরে কি করবে, এটা যে কোনো বাইরে নিয়ে গিয়ে বা ঘরের বাড়িতে তোমার যদি কোনো গাছ থাকে যে কোনো গাছে এই ঢিলটাকে বেঁধে দেবে, ঠিক আছে? তারপর যখন তোমার মনস্কামনা পূর্ণ হয়ে গেল তখন তুমি বাবা তারকনাথের ওখানে যাবে, বাবা তারকনাথের ওখানে গিয়ে বাবা তারকনাথের ভালো করে একটু পুজো দেবে। আর ওখানেই বাবা তারকনাথের ওখানে ঢিল বাঁধা রয়েছে, ঢিল বাঁধার জায়গা, ওখান থেকে যে কোনো একটা ঢিল খুলে দিও, ঠিক আছে? সো এই রিমেডিটা অবশ্যই করো, যত কঠিন মনস্কামনা হোক না কেন, আশা করি বাবা তারকনাথ তার কৃপাতে তোমাদের এই মনস্কামনা পূর্ণ করবে। বিশ্বাস করবে না, মানে আমি জানি না তোমরা কতজন তারকেশ্বরে রেগুলার বেসিসে যাওয়া আসা করো বা রেগুলার না হলেও প্রায় যাওয়া আসা করো। যখন যাই না, মানে যখনই যাই তারকেশ্বর, যখনই মন্দির তো যাবই, মানে তারকেশ্বর যাবো মানে 100% মন্দির একবার দর্শনে যাবই যাব। তো যখনই মন্দিরে যাই একটা জিনিস দেখি, ওখানে যারা হত্যা দিয়ে পড়ে থাকে না, আমি বিশ্বাস করো তাদেরকে কুর্নিশ, মানে তাদের অসীম কৃপা, প্রভুর অসীম কৃপা, ঠিক আছে? অসীম কৃপা না হলে, আমি তো তোমাদের শেয়ারও করেছিলাম যে আমার হার্নিয়া ছিল, আমার হার্নিয়া বাবা তারকনাথের কাছে মনস্কামনা জানিয়ে নারকেল তুলে রেখেছিলাম আর ঘণ্টেশ্বর প্রভুকে স্মরণ করে, দেন আমার ভালো হয়ে গিয়েছিল। অ্যান্ড আই এম দ্য লিভিং এক্সাম্পল যে রোগ থেকে বাবা কিভাবে মুক্তি দেয় উইদাউট এনি কাইন্ড অফ অপারেশন আমার ভালো হয়েছে। এবং বর্ধমানে, আমি তখন ছোট ছিলাম, বর্ধমানে আমার প্রতিটা মানে কম বেশি অনেক নার্সিংহোম সেই সময় দেখানো হয়েছিল, সবাই সাজেস্ট করেছিল সার্জারি, অ্যান্ড আই ওয়াজ দ্য পার্সন, হাতে আমাকে কিছু একটা বেঁধে দিয়েছিল, তো সেখানে আমি, ওখানে যিনি আছেন উনি বেঁধে দেন, ঠিক আছে? কিছু একটা বেঁধে দিয়েছিলেন, এবারে সেটা কি বেঁধেছিলেন তো জানি না, কিন্তু একটা নারকোল আমাকে শুকনো তুলে রাখতে বলেছিল, আর মাকে বলেছিল যখনই প্রতিদিন ধূপ জল দেবে নারকেলটাকেও বাবার স্বরূপ ভেবেই ধূপ জল দেবে, শীষওয়ালা নারকেল ছিল। তো তোমাদের মধ্যে এরকম যদি কারুর থাকে যে কোনো একটা বড় কঠিন রোগ হয়েছে যেটা সারছে না, হত্যা দিতে তো পারবে না, ঠিক আছে? সেটা তো সম্ভব নয়, স্বাভাবিক কথা, কিন্তু যদি সম্ভব হয় একটা শীষওয়ালা নারকেল বাবা তারকনাথকে, এবং ঘণ্টেশ্বর প্রভু আছেন আমাদের খানাকুলের ওই সাইডে, তো ওনাকে, গোঘাট খানাকুল ওই সাইডে, তো ওনাকে স্মরণ করে একটা নারকেল তুলে রেখো, এবং শীষওয়ালা পরিষ্কার নারকেল কোথাও একটা ওপরে তুলে রেখো, আমাদের বাংকারে তোলা ছিল, ঠিক আছে? আর মা প্রতিদিন ধূপ জল দিত, ওখানেও দিত, অ্যান্ড কমপ্লিটলি উইদাউট এনি সার্জারি আমি নিজে ভালো হয়েছি, ঠিক আছে? তো সবাইকে এটা বলবো যে কোনো বড় রোগ হলে অবশ্যই এই শীষওয়ালা নারকেলেরটা তোমরা ট্রাই করতে পারো, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে এই পার্টিকুলার ঢিলের রিমেডিটা অবশ্যই করো, দেখবে ম্যাজিক্যালি পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। বাড়ির গাছেও ঢিল মারতে পারো, কোনো অসুবিধা নেই। বাড়িতে বাঁধা, দেখো বাড়ির মধ্যে যদি তোমার ঢিল বাঁধা থাকে, তোমার উইশ ফুলফিল হয়ে গেলে সেটাকে তুমি খুলে নিও, খুলে নিয়ে গিয়ে কোনো পুকুরে বা কোনো নদীতে দিয়ে দিও। আর যদি বাইরের কোনো গাছে তুমি বেঁধে দিচ্ছ তাহলে তো আর কোনো দরকার নেই করার, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল বাবা তারকনাথের রিমেডি। এবারে আসবো কয়েকটা ছোট ছোট রিমেডি যেগুলো অবশ্যই ট্রাই করা উচিত, অ্যান্ড করে তোমরা পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। বাবা তারকনাথই বলতে যাচ্ছিলাম, ভগবান শিব শম্ভু। ওকে, সো ভগবান শিব শম্ভুর পুজো করলে 9টা গ্রহের প্রতিকার সম্ভব, মানে নবগ্রহ শান্তি স্বস্তেন এই শ্রাবণ মাসে যে পরিমাণে হবে বাবার ওখানে, সেটা ভাবনা চিন্তার বাইরে। সো নবগ্রহ শান্তি স্বস্তেন করা, মানে শান্তি করা সম্ভব বাবার কৃপায়, কিন্তু একটু আলাদা করে সেটা করতে হবে। মানে আমরা তো আর ওই হাজার টাকা দিয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গিয়ে পুজো যজ্ঞ করছি না, তাহলে আমাদের কি করতে হবে, বাড়িতেই বা মন্দিরে আমরা যখন পুজো করতে যাচ্ছি তখন এই ছোট ছোট রিমেডিগুলো তোমরা ট্রাই করতে পারো। প্রথম হচ্ছে সূর্য এবং মঙ্গল, মানে সান অ্যান্ড মার্স, এই দুটো প্ল্যানেট যদি কারোর ডিস্টার্ব থাকে, তাহলে যখন বাবা তারকনাথ, আচ্ছা বাবা তারকনাথই বলছি, যদি সূর্য এবং মঙ্গল কারোর ডিস্টার্ব থাকে, ভগবান শিব শম্ভুর যখন পুজো করছো তখন তার সামনেই, তোমার সামনে যে শিব শম্ভু রয়েছেন তার মধ্যেই আইদার অমরনাথ
না হলে বৈদ্যনাথ বাবার যে স্বরূপ সেই স্বরূপের কল্পনা করো, ঠিক আছে? কল্পনা করে বাবার মাথায় জল ঢালো এবং যখন তুমি পুজো করছো তখন বেদানার রস দিয়ে স্নান করাও শিবশম্ভুকে। এবং যখন স্নান করাচ্ছ মনে মনে বলো যে হে কেদারনাথ, হে বদ্রীনাথ, তুমি যাকে চাইছো বলতে, আমি তোমাকে স্বরূপ ভেবে এই শিবলিঙ্গে আমি স্নান করাচ্ছি, শিবলিঙ্গে আমি অভিষেক করছি এবং বেদানার রস দিয়ে অভিষেকটা করো। আর এটা করলে দেখবে, এবং বেদানা ফলের ভোগ দাও, তাহলে দেখবে সান অ্যান্ড মার্স এই দুটো প্ল্যানেট যে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে সেটা ভালো হয়ে যাবে। এবারে তোমার প্রশ্ন হতে পারে, আচ্ছা আমার সান মার্স যদি খারাপ, আমি কি করে বুঝবো যে আমার সান মার্স খারাপ, বা আমি কি করে বুঝবো ভালো? নো ম্যাটার, মানে শ্রাবণে তো এতগুলো সোমবার যাবে, যখন যে কোনো একটা সময় শ্রাবণ মাসে তুমি পুজো করছো, যে কোনো একটা সোমবার নাও, সোমবার নিয়ে তুমি ওনার মধ্যেই, তোমার বাড়িতে যে শিব রয়েছেন ওনার মধ্যেই তুমি স্বরূপ দেখো। কার স্বরূপ দেখবে? অমরনাথের বা বৈদ্যনাথের, বদ্রীনাথের দিয়ে তুমি, বৈদ্যনাথ হবে ওটা, বদ্রীনাথ না, সরি বদ্রীনাথ হচ্ছে ভগবান বিষ্ণু। আচ্ছা, বৈদ্যনাথ হবে ওটা, হ্যাঁ এটা আমার এন থেকে একটা মিস্টেক হয়েছে। বৈদ্যনাথের তুমি স্মরণ করো, স্মরণ করে তুমি এর আনারস বেদানার রস দিয়ে স্নান করো, ঠিক আছে? এটা গেল সূর্য এবং মঙ্গলকে বেটার করার উপায়। চন্দ্র বেটার করার জন্য কিছু না, ভগবান শিবজির মাথাতে তুমি দুধ দিয়ে স্নান করালে চন্দ্র এমনি বেটার হয়ে যাবে, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে বৃহস্পতি। যখন তুমি পুজো করছো, ভগবান শিবজির পুজো করছো, সেই সময় ওই স্বরূপের মধ্যে তোমার সামনে যে শিবলিঙ্গম রয়েছে তার মধ্যে তুমি কি করবে? ওঙ্কারেশ্বরের স্বরূপ ভাবো বা ওঙ্কারেশ্বরকে কল্পনা করো, ভগবান শিবের আর এক স্বরূপ, এবং তুমি ওঙ্কারেশ্বরের কল্পনা করে ভগবান শিবজিকে হলুদ ফুল দাও, দেখবে ম্যাজিক্যালি রেজাল্ট আসবে, বৃহস্পতি ভালো হতে বাধ্য। এবারে আসবো শুক্র। শিবজির পূজার মাধ্যমে শুক্রকে কি করে বেটার করা যেতে পারে? আচ্ছা, সো ভীমাশঙ্কর শিবজির যে এক রূপ স্বরূপ তাকে কল্পনা করো, কল্পনা করে তুমি কি করবে? শিবজির মাথাতে আতরের, মানে গায়ে আতরের লেপ দাও এবং যে কোনো একটা সোমবারে চাল এবং দুধ দান করো। যখন দান করছো সেম ভীমাশঙ্কর স্বরূপের কথা কল্পনা করে তুমি শিবজির পুজো করো এবং তারপরে দান করো, দেখবে ম্যাজিক্যাল রেজাল্ট আসবে, প্ল্যানেট ভেনাস বাধ্য ভালো হতে। নেক্সট হচ্ছে শনিকে বেটার করার জন্য, রাহুকে বেটার করার জন্য, কেতুকে বেটার করার জন্য, এই তিনটের জন্য হচ্ছে উজ্জয়ন মহাকাল, ঠিক আছে? উজ্জয়ন মহাকাল যেটা রয়েছে তার পুজো যদি করা যায় তাহলে কিন্তু, মানে তার স্বরূপের কথা ভেবে তুমি যদি তোমার বাড়িতেই যে শিব শম্ভু রয়েছেন তার পুজো করো, তাতে ভালো রেজাল্ট পাবে। অবশ্যই এক মুঠো হলুদ সর্ষে নেবে, সর্ষেটা ভগবান শিবজির ওপরে অর্পণ করবে। যখন অর্পণ করছো তখন মনে মনে এটাই বলবে যে আমি উজ্জয়ন মহাকাল স্বরূপ, তোমার যে স্বরূপ উজ্জয়ন মহাকাল, তার পুজো করছি, তুমি কৃপা করো। মাথায় একটু সর্ষের তেল দাও শিবজির মাথায়, দেখবে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। শনি, রাহু এবং কেতু এই তিনটে প্ল্যানেটকে বেটার করতে হেল্প করবে। নেক্সট হচ্ছে বুধ। কারুর যদি বুধের পজিশন খারাপ থাকে তাহলে কাশী বিশ্বনাথ স্বরূপের মাথায় রেখে, মানে কাশী বিশ্বনাথ স্বরূপকে মাথায় রেখে পুজো করো। সো শিবজির মাথায় যখন তুমি জল ঢালছো তখন তুমি মনে মনে বলো যে আমি কাশী বিশ্বনাথ স্বরূপের পুজো করছি, এবং তার পাশাপাশি কাশী বিশ্বনাথ স্বরূপের পুজোতে অবশ্যই, মানে ওই স্বরূপের পুজোতে অবশ্যই পান তোমাকে দিতে হবে। সবুজ পান অর্পণ করো, ছোলা অর্পণ করো এবং ধান, গোটা ধান, শীষ ধান যদি থাকে সেটা অর্পণ করো, বিল্লপত্র অর্পণ করো, দেখবে প্ল্যানেট বুধ বেটার হতে বাধ্য। সো এইভাবে আলাদা আলাদা স্বরূপের পুজো তুমি যদি করো, তোমার বাড়িতেই যিনি শিব শম্ভু রয়েছেন তাকেই কল্পনা করে, তাহলেও তুমি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। তোমার যদি মনে হয় যে আমি নর্মাল পুজো করে নিলাম, পুজো করে নেওয়ার পরে আমি প্রত্যেক সোমবারে এই প্রত্যেকটা স্বরূপকে ভেবে আমি অর্পণ করব, পুজো করব, তাহলেও কিন্তু সেটা সম্ভব, সেটা কিন্তু করতে পারো। এইভাবে 9টা গ্রহকে আমরা কিন্তু বেটার করতে পারি। আর একটা কথা, যদি কারুর ক্ষমতা থাকে, সাধ্য থাকে, ডেফিনেটলি নবগ্রহ শান্তি স্বস্তেন এই শ্রাবণে করতে পারো, দেখবে পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। পুরোটা বললাম, এইটুকু ক্লিয়ার? সবাই একটু জানাও, তারপরে এবার ছোট ছোট রিমেডিতে ব্যাক করবো।
শীষধান পাওয়াটা চাপ, ওই জন্যই তো বললাম যে যেটা পাচ্ছ, শীষধান যদি নাও পাও তাহলে অ্যাটলিস্ট যেটা পাচ্ছ সেটা অর্পণ করো। যেমন সবুজ পান আমরা ইজিলি পেয়ে যাই, তারপরে ছোলা ইজিলি পাওয়া যায়, তো সেগুলো আমরা অর্পণ করতে পারি। ঠিক আছে, হ্যালো সঞ্চিতা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা কমেন্ট আসছে না, কমেন্ট কি করছো না তোমরা? বিয়ের জন্য কিছু স্পেশাল রেমেডি বলো, বলছি। আচ্ছা এইটুকু ক্লিয়ার? প্লিজ আমাকে এটা জানাও যে এইটুকু পোর্শন ক্লিয়ার কিনা। বাড়ির গাছে ঢিল বাঁধা যাবে, বাড়ির যে কোনো গাছে ঢিল বাঁধা যাবে। মন্দিরে পুজো দেওয়ার পর ওখানে, বুঝলাম না। হ্যালো এঞ্জেল, এঞ্জেল আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? বুঝেছি, মন্দিরেতে পুজো দেওয়ার পর ওখানে ঢিল কি করব? ঢিল খুলতে হবে। যখন তুমি বাবা তারকনাথের তোমার মনস্কামনা পূর্ণ হয়ে গেল, বাবার ওখানে প্রচুর ঢিল আছে, যে কোনো একটা ঢিল তুমি খুলে নিও, ব্যাস। ঠিক আছে, পুরো ক্লিয়ার। মানি রিটার্ন কোনো রিমেডি আছে বলে দিচ্ছি। হ্যালো নিবেদিতা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যালো সোমা, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা চলো, ছেলের পড়াশোনা, আচ্ছা ঠিক আছে, আমি যতটা পারছি আজকে ক্লিয়ার করছি, সেরকম হলে না আজকে আরেকবার একটা লাইভ করব। ঠিক আছে, তো 16 সোমবার আমি ক্লিয়ার করে দিয়েছি, নর্মাল পুজো ক্লিয়ার করে দিয়েছি, টাইমিং ক্লিয়ার করে দিয়েছি, বিজনেসে কি রিমেডি করলে রিলিফ পাওয়া যাবে বলেছি, অ্যান্ড ফিনান্সের জন্য কি করা যেতে পারে সেটা বলেছি, ওম নমঃ শিবায় বলে দিয়েছি, গ্রিন ব্যাঙ্গলস বলে দিয়েছি। চলো এবার ছোট 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 রিমেডি। বিবাহে বাধা বা কোয়ালিটি অফ ম্যারেজ লাইফ খারাপ, কি করতে হবে না, কেশর দুধের মধ্যে মিক্স করবে এবং মিক্স করার পরে ভগবান শিবজির ওপরে স্নান করাবে। মাতা পার্বতীকেও অবশ্যই এই কেশর মিশ্রিত দুধ দিয়ে একটুখানি স্নান করিও বা অর্পণ করো ওনার ওপরে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে রুদ্রাক্ষ অর্পণ করা। একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমার বাড়ির আশেপাশে কোনো যদি মন্দির থাকে, তুমি সেখানে গিয়ে না একটা যে কোনো রুদ্রাক্ষ, একটা রুদ্রাক্ষের তোমার হার হতে পারে, এক পিস হতে পারে, হাতের ব্রেসলেট হতে পারে, যে কোনো কিছু রুদ্রাক্ষের তোমরা দান করো বা অর্পণ করো। দান করাটা ওয়ার্ডটা ঠিক নয়, অর্পণ করো ভগবান শিবজির ওপরে। তাহলে দেখবে বিবাহিত জীবনের যে প্রবলেম বা কোয়ালিটি অফ ম্যারিড লাইফের জায়গাতে যে ইস্যুস আসছে সেটা বেটার হবে। যদি বিয়েতে মনোমতো পাত্র বা পাত্রী পাচ্ছ না, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। নেক্সট হচ্ছে প্রেগনেন্সি আসছে না কোনো পরিস্থিতিতে, অবশ্যই এটা করো। ঠিক আছে, শিব পুরাণে এটার উপরে বিরাট জোর দেওয়া আছে। সেটা কি, ভগবান শিবজির আটা দিয়ে 11টা শিবলিঙ্গ তৈরি করো। বাড়িতে আটা পরিষ্কার কিনে আনবে দোকান থেকে, স্নান টান করে আটা জলে মিশিয়ে 11টা ছোট 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 শিবলিঙ্গ মানে তৈরি করো। তৈরি করার পরে কি করবে, তার পুজো করো এবং তার মাথায় দুধ এবং জল ঢালো এবং কৃপা প্রার্থনা করো যে আমার প্রেগনেন্সি আসছে না, প্রেগনেন্সি আনতে হেল্প করো, দেখবে প্রচন্ড পজিটিভ রেজাল্ট পাবে। যদি শনি, রাহু, মঙ্গল, কেতু এই ধরনের প্ল্যানেটারি পজিশনস রিলেটেড ডিস্টারবেন্সেস থাকে, দেন কালো তিল এবং রোগ হচ্ছে, রোগ ধরা পড়ছে না, কি রোগ হচ্ছে বুঝে উঠতে পারছো না, কালো তিল, দুধ এবং জল মিক্স করে যদি ভগবান শিবজিকে অর্পণ করো, দেখবে প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। সন্তানের জীবনে কষ্ট, সেটা যে কোনো কষ্ট হতে পারে, পড়াশোনা করছে না, চাকরি পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, তোমার অলরেডি একটা সন্তান আছে, তার জীবনে কষ্ট, তার জন্য কি করবে, ঘি দিয়ে ভগবান শিবজির পুজো করো। যখন পুজো করছো ঘিটা তার ভগবান শিবজির গায়ে যখন লাগাচ্ছ, 033 এই নাম্বারটা বারবার বলতে থাকো এবং শিবজিকে ভালো করে ঘি দাও, তারপরে জল দাও, জল দিয়ে বাবাকে প্রণাম করো, প্রণাম করে কৃপা প্রার্থনা করো যে আমার সন্তানের জীবনের যেটুকু যা নেগেটিভিটি, সেটা এই জন্মের কর্মের ফল হোক, সেটা পূর্বজন্মের হোক, সেটা আমার কোনো পাপের ফল হোক, সেটা এই জন্মের বা পূর্বজন্মের, সেটাকে রিলিজ করো। আমার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, সন্তানের আয়ুর জন্য, সন্তানের সুস্বাস্থ্যের জন্য, পড়াশোনার জন্য, কেরিয়ারের জন্য ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। সন্তান বিপথে গেছে, সেক্ষেত্রেও এটা ট্রাই করতে পারো। নেক্সট হচ্ছে, যদি কোনো সামনে শিব মন্দির থাকে, এই সময় একটু শ্রম দান করো, যেমন ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করা, একটু জল দিয়ে দেওয়া, একটুখানি গুছিয়ে সুন্দর করে পরিষ্কার ঝরিষ্কার করে দেওয়া, এরকম কিছু শ্রম দান যদি করতে পারো,
তাহলেও প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। এছাড়া প্রদীপের অবশ্যই জ্বালানো, শিব মন্দিরে সন্ধ্যার পর যদি কোনো প্রদীপ জ্বালাও, কোনো কাছাকাছি কোনো মন্দির আছে সেখানে গিয়ে যদি তুমি প্রদীপ জ্বালিয়ে আসো, সেটা রাত্রির 11টা হোক 10টা হোক, যখন খুশি তুমি একটা প্রদীপ জ্বালিয়ে আসো, জানবে খুব ভালো। তার কারণটা কি, একটা গল্প না, একটা অ্যাকচুয়ালি ঘটনা বর্ণিত রয়েছে, গল্প বললে সেটা ভুল বলা হবে, একটা ঘটনা বর্ণিত রয়েছে আমাদের যে পুরাণ আছে তাতে। সেটা হচ্ছে ভগবান শিবজির একজন ভক্ত ছিলেন, তিনি কি করেছিলেন, তিনি বাইরে গিয়েছিলেন কিছু নিজের জীবিকার জন্য বাইরে গিয়েছিলেন। পরে না তুই প্রচন্ড অন্ধকার দেখে সামনে একটা মন্দির দেখেন এবং মন্দিরে গিয়ে উনি আশ্রয় নেন। এবার মন্দিরের মধ্যে এত অন্ধকার, উনি না প্রচন্ড ভয় পাচ্ছিলেন। তো উনি কি করেছিলেন, নিজের যে কাপড় আছে সেখান থেকে কেটে 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 ছোট ছোট পিস করে করে আগুন করছিলেন, মানে আগুনটা জ্বালাচ্ছিলেন, একটু করে কাপড় দিচ্ছিলেন, আগুনটা জ্বলছিল এবং অন্ধকার মিটছিল। এইভাবে উনি না নিজের বস্ত্রকে ছোট 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 করে কাটছিলেন, কেটে কেটে আগুন দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি ঘুমিয়ে পড়েন। যখন একটুখানি ওনার তন্দ্রা আসে উনি ঘুমিয়ে যান। সকালবেলায় উঠে দেখেন ভগবান কুবেরজির কৃপা উনি পেয়েছেন, কুবের ভগবান ওনাকে সাক্ষাৎ দেন এবং ভগবান শিব শম্ভুর কৃপা উনি পান এবং ওনার অর্থনৈতিক যা দারিদ্রতা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়, জীবনে একটা পজিটিভ চেঞ্জ আসে। সেখান থেকে এটা আমাদের বলা হয় যে ভগবান শিবজির যদি মন্দিরে আমরা রাতের দিকে প্রদীপ জেলে আসতে পারি, এটা ম্যাজিক্যাল নাকি রেজাল্ট দেয়, এটাতে কুবের ভগবানের কৃপা পাওয়া যায় এবং শিবজির কৃপা তো পাওয়া যায়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সোমবার দিন দেখে চাল, পরিষ্কার চাল এবং তার সঙ্গে তিল, এই তিল এবং চাল যদি আমরা দান করতে পারি, পিতৃদোষ যেটা রয়েছে বা যেটাকে বলা হয় অ্যানসিস্টার কার্স, পূর্বজদের অভিশাপ, সেটা কিন্তু আমরা ওভারকাম করতে পারি। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে প্রথম সোমবারে, 4টে সোমবার আছে, 4টে না আরো আছে, কোনো কোনো মাসে বারে 5টাও পাওয়া যায়। প্রত্যেক সোমবারে আলাদা আলাদা জিনিস দেওয়ার একটা মাহাত্ম্য রয়েছে। শিবজির, ভগবান শিবজির প্রথম সোমবারের পুজো যেটা আছে শ্রাবণের, এই শ্রাবণের প্রথম সোমবারে 1 মুঠো চাল এটা দেওয়া হচ্ছে, মানে 10,000 নিয়মের সমান। একটু জল, একটা বিল্লপত্র আর 1 মুঠো চাল, 1 মুঠো চাল প্রথম সোমবারে ম্যাজিকের মতো কাজ করে। সো লাইফের অবস্টাকল কাটাতে, লাইফে ফিনান্সিয়াল সিচুয়েশন বেটার করতে, কেরিয়ার বেটার করতে, সব জায়গাতেই এটা ম্যাজিক্যালি রেজাল্ট দেয়। অবশ্যই এটা ট্রাই করো। আরেকটা জিনিস যেটা, ভগবান শিব শম্ভু এই মাসেই বলা হয়, মানা হয় যে এই মাসেই হলাহল বিষ গ্রহণ করেছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য নিজের গলাতে, এবং তার জন্য এই মাসে জলধারা যেটা দেওয়া হয় প্রতি সোমবারে হোক বা গোটা শ্রাবণ জুড়ে যে জলধারা ওনাকে দেওয়া হয়, এটাতে না উনি খুব আরাম পান, উনি খুব সন্তুষ্টি পান। হলাহলের যে তীব্র দাবদাহ ওনার বডিতে তৈরি হয়েছিল সেটা কমাতে হেল্প করে, যার জন্য এই মাসে জল এবং এই মাসে শিবজিকে দুধ দিয়ে স্নান করানোর এত এত মাহাত্ম্য মানা হয়। সো কিছুই যদি না থাকে না, শিবজিকে একটুখানি স্নানই করিও জল দিয়ে, দেখবে তাতেও প্রচন্ড পজিটিভ রেজাল্ট পাবে। এই ছিল আজকের ছোট ছোট রিমেডি, একটা বাবা তারকনাথের রিমেডি আর বাকি নবগ্রহের রিমেডি। আরো অনেক অনেক রিমেডি রয়েছে, সেই রিমেডিগুলো ডেফিনেটলি আমি পোস্ট স্বরূপ বা ভিডিও বা লাইভ যে কোনো একটা ফর্মে অবশ্যই আমি শেয়ার করব, অ্যান্ড দেখবে তাতে প্রচন্ড ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পাবে। চাল আর তিল কাকে দেব, যে কোনো দান যখন করবে দরিদ্র মানুষকে দান করবে। দেখবে মন্দিরের বাইরে কত মানুষ থাকে যাদের ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো অতটা ভালো নয়, সেরকম মানুষকে কিন্তু দান করতে পারো। যে কোনো মানুষকে চাল আর তিল দান করবে। ওয়ান মোর থিং যেটা আমার বলা হয়নি, এই দান থেকে মনে পড়লো, 16 সোমবার তো তুমি করলে, লাস্ট সোমবারে মানে 16 সোমবারের লাস্ট সোমবারে অবশ্যই দান করবে, অবশ্যই একটু ভালো করে সময় নিয়ে বাবার পুজো করবে। যে কোনো গরিব মানুষকে কিছু দান করো 16 সোমবার পুজোয়, দেখবে তাতে আরো পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। ঠিক আছে। আর মাকে মানে মা পার্বতীকে এই সময় সাজ শৃঙ্গার দেওয়া প্রচন্ড ভালো মানা হয় যে যাদের বৈবাহিক জীবনে সুখ নেই বা বিবাহ যারা করতে চাইছে তাদের জন্য এটা প্রচন্ড পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। সো এই ছিল আজকের মোটের ওপর রিমেডি। এবার একটু তোমাদের সঙ্গে কথা বলি, তারপরে লাইফটাকে এন্ড করব। ঠিক আছে। এক মুঠো চাল কি মন্দিরে দেবো নাকি বাড়ির, যে কোনো বাড়ির শিবলিঙ্গেও দেওয়া যেতে পারে, মন্দিরেও দেওয়া যেতে পারে।
তোমার মধ্যে একটা ডিভাইন বিউটি গ্লো করছে, মা বলে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। অনেক অনেক ভালোবাসা। তো এটাই বলবো যে অনেক দিন পরে অ্যাকচুয়ালি লাইভে আসা, তোমাদের যে লাইভ আছে সেই লাইভটা আমার প্র্যাকটিক্যালি, মানে তোমাদের লাইভ বলতে আমি বলতে চাইছি যে লাইভ আছে, আগে যে পরিমাণ লাইভ করতাম সত্যি লাইভ করা হয় না, ঠিক আছে, বাট এটা ঠিক যে একটা আলাদাই ভালোবাসা আমি পাই, আমি পার্সোনালি ফিল করি যে লাইভে এলে তার একটা আলাদাই ভালোবাসা আছে। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালি গ্রো করতে কি করব বলো? আচ্ছা ঠিক আছে, আমি রিমেডি দিয়ে দেব, ঠিক আছে, আলাদা করে পোস্ট করে, যেটা স্পিরিচুয়াল গ্রো করতে বা স্পিরিচুয়ালি গ্রো করতে, ওয়ার্ডটা ঠিক বলি, স্পিরিচুয়ালি গ্রো করতে হেল্প করবে। চালটা বাবার মাথায় দিতে বলে প্রথম সোমবার, হ্যাঁ প্রথম সোমবার বাবার মাথায় চাল, ঠিক আছে। অনেক দিন পর দেখে মনটা শান্তি পেলো, আমারও খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা দিদি, থ্যাংক ইউ সো মাচ বৃন্দা, তোমার সাথেই বৃন্দাবন যাবো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো, ঠিক আছে। আমি বৃন্দাবন এখন না, বৃন্দাবন না তো সামারে খুব ভালো, না মনসুনে ভালো, আগের বারে তো বাম্পার বন্যা হয়েছিল। বৃন্দাবন যাওয়ার এটা রাইট টাইম না, বৃন্দাবন যাওয়ার রাইট টাইম মানে বৃন্দাবন যাওয়ার 24/7 and 365 days রাইট টাইম, আমি ওই সেন্সে বলছি না। বৃন্দাবন যাব, কিন্তু বৃন্দাবনের যে ওয়েদার সেটার অ্যাকচুয়ালি ভালো টাইম হচ্ছে আমাদের উইন্টারটা। সো ওই উইন্টারটা একটু হার্স হয় আমাদের এদিকের তুলনায়, কিন্তু খুব আরাম থাকে, দর্শন করে আরাম, ভিড়ভাট্টা হলেও কোনো সমস্যা হয় না। আর মহারাজজিরও দর্শন করব, খুব ইচ্ছা আছে, দেখা যাক আবার কবে হয়, অনেকদিন আগে গেছি। শিবজিকে সর্ষের তেল দিয়ে স্নান করানোর পর কি আবার জল দিয়ে স্নান করাবো? একদম। শিবজিকে সর্ষের তেল দিয়ে স্নান করালে যেমন গ্রহদোষ নিবারণ হয়, শনির যেটা আমি বলছিলাম যে উজ্জয়ন মহাকাল ভেবে তুমি যদি স্নান করাও তাতে প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। তবে এটাও ঠিক ভগবান শিবজির একটা রিমেডি রয়েছে, যেটা হচ্ছে শিবজির ওপরে তেল, সেটা কোনো কিছুকে মানে মেনে তোমাকে করতে হবে না। প্লেন শিবজিকে তুমি যদি সর্ষের তেল দিয়ে পুজো করো এবং মানে শিবলিঙ্গে তুমি যদি অর্পণ করো, এবং সেই সময় তুমি তোমার শত্রুর কথা ভাবো যে আমার শত্রু নিবারণ হোক, শত্রু দমনে ওয়ান অফ দ্য মানে বেস্ট রিমেডি মানা হয়। যদি কোনো মানুষের এক্সট্রিম লেভেলে শত্রু ভোগান্তি দিচ্ছে, তাহলে মানে শত্রু আর ঘুরে কোনোদিন দাঁড়াতে পারবে না, যার জন্য আমি বারণই করি, কারণ এইরকম রিমেডিগুলো একটু বারণ করি। তবে যদি খুব এক্সেসিভ লেভেলে শত্রু থাকে তাহলে করা যেতে পারে। আমিও যাবো, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো। হ্যালো মিতা, গুরু মা পারদ শিবলিঙ্গের সাথে কি নন্দীজিকে রাখতে পারবো? একদম রাখতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই দিল কি মানে বুঝলাম না, দি কবে দেখা হবে তোমার সাথে? দেখা হওয়াটাই তো মৌমিতা একটু চাপ, বিকজ আমি কোনো অফলাইনে কিছু রাখছি না, আর অ্যাজ অফ নাও আমি তো বর্ধমানেও কিছু করছি না, তো অফলাইন না থাকলে দেখা হওয়াটা একটু চাপ। আমি আশা করি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। অনলাইন হলে তার এটা অনেকটা বেটার হয়, অনলাইন হলে, কিন্তু অফলাইনে দেখা হওয়াটা একটু চাপ আছে অ্যাজ অফ নাও। লাভ লাভ লাভ, অনেক ভালোবাসা দিদি। আর কোনো অ্যাস্ট্রোলজারকে দেখে আমার এত পজিটিভ ভাইবস আসেনি, না না, সবাই ভালো, সবাই ভালো। ইউনিভার্সকে থ্যাংক ইউ, তোমার সাথে আছি, থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার দেওয়ার জন্য। সবাই সবার মতো করে গ্রো করুক, সবাই সবার মতো ভালো থাকুক, ঠিক আছে। আমার ফোকাস অলওয়েজ এটা থেকেছে যে তোমাদের পাশে আনকন্ডিশনালি থাকার, অ্যান্ড আমি যতটা আমার তরফ থেকে সম্ভব আমি চেষ্টা করি এবং থেকেছি, এইটুকু। আর আমি জানি আমি যা থেকেছি তার 10 টাইমস তোমরা বেশি থেকেছো, কারণ আমি যে পরিমাণ ভালোবাসা বা যে পরিমাণ আমি তোমাদের সাপোর্ট পাই, এটা সত্যি কথা বলতে আনপ্যারালাল, এটা ম্যাচ কোনো কিছুতেই ম্যাচ করা সম্ভব নয়। মানে আমি আমার জীবদ্দশায় আজ থেকে 10-15 বছর আগের প্রিয়াঙ্কা চক্রবর্তী কখনো ভাবতেই পারেনি যে সে জীবনে এত কিছু পেতে পারে যেটা আজকের দিনে সে পেয়েছে। সো ফর মি এটাই সব থেকে বড় পাওয়া, ঠিক আছে। চলো আজকের মতো আমাদের লাইভ কমপ্লিট। এরপরে আমি নতুন করে আবার লাইভে আসতে পারি বা ভিডিও দিতে পারি বা পোস্ট করতে পারি। সবার কাছে একটা জেন্টাল রিকোয়েস্ট, এত কষ্ট করে লাইভে এসছি, অনেক দিন পরে রিমেডি লাইভ, আমার যেন শেয়ার প্রচুর পরিমাণে চাই, ঠিক আছে। অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো,
হ্যালো পিঙ্কি, হ্যাঁ অনেকটা লেট সল্ট বুকিং এখন দেওয়া যাবে? একবার হোয়াটসঅ্যাপ করে রাখো, দেখছি যদি থাকে আমি দিয়ে দেবো। রাধারানীর রেইকির ক্লাসের জন্য থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। রাধারানীর রেইকির ক্লাস করাবো। ও পার্স এসে গেছে, পার্সের পিকচারটা আমি দিয়ে দেবো, যারা বুকিং করতে চাও বুকিং করে নিও, ঠিক আছে? দিদি ক্রিস্টাল যে বড় হয়ে গেছে, তুমি বলেছিলে ছোট করে নিতে, তুমি একবার টেলিকলিংয়ে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? চলো আজকের মতো আমাদের লাইভ শেষ। আমি লাইভ শেষ করছি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল বর্ধমানে। আজকের মতো এন্ড করছি, টাটা।